জ্বালানি সাশ্রয়ে মহানগরীর স্কুলে অনলাইন অফলাইনে পাঠদান পরিকল্পনা। এপ্রিলেও তেল সংকট না থাকার আশ্বাস জ্বালানি বিভাগের। সারা দেশে আতঙ্ক ছড়াচ্ছে হাম। হাসপাতালের শয্যা সংকটে সেবা ব্যাহত। 3 বছরে জলাতঙ্কে প্রাণহানি বেড়েছে 72%। শাপলা চত্বর হত্যাযোগ্য মামলার তদন্ত শেষ করে শিগগিরই প্রতিবেদন, বললেন চিফ প্রসিকিউটর। বিচার বহির্ভূত সব হত্যাকাণ্ডে শাস্তি নিশ্চিতের ঘোষণা। এবং ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করে শিগগিরই তালিকা প্রকাশ, সংসদে বললেন মন্ত্রী। যাচাই বাছাই অনিয়ম সহ্য না করার হুঁশিয়ারি। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। দেশে বর্তমানে 1,92,919 মেট্রিক টন পেট্রোল, ডিজেল, অকটেন ও জেট ফুয়েল মজুত রয়েছে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। সচিবালয়ে এক ব্রিফিংয়ে জ্বালানি বিভাগের যুগ্ম সচিব আশ্বস্ত করে বলেন, মার্চে জ্বালানি তেল নিয়ে সমস্যা হয়নি, এপ্রিলেও হবে না। এদিকে অবৈধ মজুতের কারণে উদ্বুদ্ধ পরিস্থিতি মোকাবেলা এবং জ্বালানি সাশ্রয়ে মহানগরীর স্কুল কলেজে অনলাইন অফলাইনে ক্লাস নেওয়ার কথা ভাবছে সরকার। এ বিষয়ে মন্ত্রিপরিষদের চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। শামীমুজ্জামান চৌধুরীকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন তানজিদ ভুইয়া। মঙ্গলবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে বৈশ্বিক জ্বালানি সংকটে মহানগরীর স্কুলে অনলাইন অফলাইনে পাঠদানের ব্যাপারে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন শিক্ষামন্ত্রী। ফুয়েল ক্রাইসিস, ইন্টারন্যাশনাল ক্রাইসিসের কারণে আমরা ভাবছি যে ব্ল্যান্ডিং করা যায় কিনা, অন এবং অফ আসবে এবং অনলাইনে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি এবং সেগুলিকে আমরা বাস্তবায়ন করার জন্য ইতিমধ্যে আমি সার্ভে করেছি। 55% পিপল চাচ্ছে, ইউজার্সরা চাচ্ছে যে তারা যেন অনলাইনে যায়। এ সময় মন্ত্রী বলেন, বেশিরভাগ অভিভাবক অনলাইন ক্লাসের পক্ষে, তবে সরকার এর পাশাপাশি অফলাইনেও পাঠদানের কথা ভাবছে। এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হবে বলে জানান তিনি। নেক্সট ক্যাবিনেট মিটিং ডিসকাশন হবে, উইল প্রপোজ। মাননীয় প্রধানমন্ত্রী ডিরেকশন দিয়েছেন আমাদেরকে, সেই উনার ডিরেকশন অনুযায়ী আমরা কাজ করছি। নট দ্য ইউনিভার্সিটি, আই এম টকিং অ্যাবাউট দ্য স্কুল সিস্টেমের মধ্যে করছি। ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, অল মিডিয়াম, স্পেশালি দ্য মেট্রোপলিটন সিটির কথা আমরা বলছি। অন্যদিকে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। চলমান জ্বালানি সংকট মোকাবিলায় দিক নির্দেশনা দেন সরকার প্রধান। পরে সংবাদ সম্মেলনে জানানো হয়, তেল মজুত ও অনিয়মের অভিযোগে ৩,৫৫৯ অভিযানে মামলা হয়েছে ১,২৪৪টি। তেলের পর্যাপ্ত মজুত আছে জানিয়ে পরিস্থিতি উন্নতির আশা জানান জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। ৩০ মার্চ ২০২৬ আমাদের উদ্ধারকৃত জ্বালানি তেলের পরিমাণ হচ্ছে টোটাল ৮৭,৭০০ লিটার। এর মধ্যে ডিজেল ৬৭,৪০০ লিটার, অকটেন ৬,৪৪৪ লিটার, পেট্রোল ১৩,৮৫৬ লিটার। মামলার সংখ্যা হয়েছে ১২৪৪। সর্বমোট অর্থদণ্ড হয়েছে ৮৪,৫১,০০০। কারাদণ্ড দেওয়া হয়েছে ১৯ জনকে। পরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা, মন্ত্রী ও প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতনদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এদিকে সচিবালয় থেকে বের হওয়ার সময় পদোন্নতি বঞ্চিত শিক্ষকদের দাবি দেওয়া মনোযোগ দিয়ে শোনেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। ঢাকাসহ সারা দেশে আতঙ্ক ছড়াচ্ছে হাম। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বরিশাল ও ময়মনসিংহে আক্রান্তের হার সবচেয়ে বেশি। এসব জেলার প্রতিটি হাসপাতালেই বেড়েছে হাম রোগীর সংখ্যা। হাসপাতালে শয্যা সংখ্যা বাড়ানোর দাবি রোগী ও স্বজনদের। আর হামে আতঙ্কিত না হয়ে দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। প্রতিনিধিদের সহায়তা আরও জানাচ্ছেন বিজন কুমার। দুশ্চিন্তা বাড়াচ্ছে সংক্রামক রোগ হাম। বেশি তাণ্ডব চালাচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বরিশাল ও ময়মনসিংহে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য অনুযায়ী চলতি মাসে এই রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ১২ শিশুর মৃত্যু হয়েছে। একই পরিস্থিতি উত্তরের বিভিন্ন জেলায়। জ্বর ঠান্ডা হয়েছে, 3 দিন হয়েছে, আসা ভর্তি হয়
আবার হাম হয়েছে। 3 জন এর ডাক্তার, আমরা এখন অসুস্থ হয়ে পড়ছি। বাচ্চাদের 3 জন একভাবে থাকতে পারতেছে না, আমার অনেক কষ্ট হইতেছে। এদিকে বরিশাল, ময়মনসিংহ ও মৌলভীবাজারের মানুষও আতঙ্কিত হামের প্রাদুর্ভাবে। এসব জেলার প্রতিটি হাসপাতালে শতাধিক রোগী ভর্তি রয়েছে হামে আক্রান্ত হয়ে। জ্বর, ঠান্ডা, কাশ, বাদে শরীরে ফুসুরি বেরিয়েছে, বাদে হাসপাতালে নিয়ে আসছি। প্রথমে বাবুর জ্বর হয়েছিল, জ্বর থেকে হাম বেড়েছে, মেডিকেল নিয়ে আসি। ঢাকার হাসপাতালেও হামে আক্রান্ত রোগীর ভিড়। চলতি বছরে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে 23 জনের মৃত্যু হয়েছে। এই রোগে আক্রান্ত হয়ে রোগী এসেছে 5 শতাধিক। বাচ্চার হাম উঠছে, বেড টেড পাইনি, খুব টেনশনে আছে এই জায়গায়। এর আগে অন্য হাসপাতালে চিকিৎসা নিয়েছিলাম, ওখানে ভালো উন্নতি হয় নাই। টেনশন তো অনেক, আমার মেয়ে শরীর অসুস্থ, টেনশন তো লাগবেই। আক্রান্তের তুলনায় শয্যা সংখ্যা কম হওয়ায় হাসপাতাল বাড়ানোর দাবি রোগী ও স্বজনদের। পক্সের থেকে হামের রোগী বেশি এখানে, আর হামের রোগী বেশি হওয়ার কারণে হচ্ছে পক্স হাম কাছাকাছি জায়গায় রাখা হচ্ছে। গত সরকারি ওষুধের পদক্ষেপ নেয় নাই, তো এই কারণে এত বড় মহামারী দেখা দিতেছে। দেখাশোনা ঠিক হইতেছে, কিন্তু ওই আপনার রোগীর থাকা জায়গা কম, সীমিত। হাসপাতালে আরো বাড়ানো দরকার আছে। আর চিকিৎসকরা জানান হামের উপসর্গ দেখা দিলেই পরামর্শ নিতে হবে। হামের উপসর্গগুলো অন্যান্য ভাইরাল রোগের মতোই জ্বর, সর্দি, কাশি এগুলো হয়, র্যাশ হয়। তো তাদের জন্য উপসর্গ ভেদে চিকিৎসা করতে হয়। যদি হামের লক্ষণ মনে হয় নিকটবর্তী যে কোনো সরকারি স্বাস্থ্যকেন্দ্রে গেলে যে কোনো চিকিৎসকের পরামর্শ মতোই হামের চিকিৎসা সম্ভব। হামে সাধারণত শরীর জুড়ে ফুসকুড়ি উঠে, নাক দিয়ে পানি পড়ে এবং চোখ লাল হয়। হামের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ। সরকারও উদ্যোগ গ্রহণ করেছেন এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে, কিন্তু সরকারি উদ্যোগ কতটুকু কার্যকর হবে প্রশ্ন থেকে যায় এই বাক্যে। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। দেশে পোষা এবং বেয়ারিশ কুকুর বিড়াল বৃদ্ধির সঙ্গে জলাতঙ্ক রোগের ঝুঁকি ও আক্রান্তের সংখ্যা বাড়ছে। সচেতনতার অভাবে বহু মানুষের মৃত্যু হচ্ছে এই রোগে আক্রান্ত হয়ে। মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালের তথ্য অনুযায়ী 3 বছরে জলাতঙ্কে প্রাণহানি বেড়েছে 72%। চিকিৎসকরা বলছেন জলাতঙ্ক হলে আতঙ্কিত হওয়ার কিছু নেই, তবে বাসাবাড়িতে কুকুর বিড়াল প্রতিপালনে অবশ্যই সতর্ক হতে হবে। আরিফ রহমানের ক্যামেরায় বিজন কুমারের বিশেষ রিপোর্ট। মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতাল, মানুষের আসা যাওয়ার তারা। কারো চোখে মুখে আতঙ্ক, কেউ করছেন হাঁসফাঁস। কাছে এগিয়ে যেতেই দেখা গেল অনেকের শরীরে দগদগে ক্ষত। এদের প্রত্যেকেই নিজের পোষা কিংবা প্রতিবেশীর লালন পালন করা প্রাণীর আক্রমণের শিকার। তবে বেশিরভাগই এসেছেন বিড়ালের কামড়ে আক্রান্ত হয়ে। অন্য বাসার বিড়াল এসে আমাদের বাসায় আসছে, আমি আমার বাচ্চা ভাত ইগোট নষ্ট করছে, এটা বিড়ালে খাওয়াইতে গেছি, আমার হাতে কামড় দিছে। আমি শখের বসে পালিয়ে আমার বিড়াল আমাকে কামড় দিয়েছে, তো আমিও ভ্যাকসিন দিতে আসছি, আমার বিড়ালকেও ভ্যাকসিন দিতে আসছি। টিকা দিতে হবে, না তো আমার সমস্যা হবে, তাই না? হাসপাতালটির এমন চিত্র নিত্যদিনের। ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা থেকে যাচ্ছেন রোগীরা। যে রাজধানীতে বিড়াল কুকুর প্রচন্ড বেড়ে গেছে, অলিতে গলিতে দেখা যায় যে লোকজনের থেকে এখন বিড়াল কুকুর বেশি, এবং বাসা বাড়িতে। আমার মেয়ে বিলাই খামচি দিছে, বাইরে থাকে বিড়াল, আমাদের বাসা থাকে না, বাইরের বিড়াল আইসা খামচি দিয়ে দিল আমার মেয়ের। সাধারণত বিড়াল, কুকুর, শিয়াল, বানর, বেজির আঁচড় ও কামড়ে ছড়ায় জলাতঙ্ক। 1 মাস আগে কুকুরে কামড় দিয়েছে, উনি আগামীকাল মারা গেছে। মারা যাওয়ার পর আমার ফ্যামিলি গতির বাদে দিন সবাই মিলে আবার আজকে আবার এখানে চিকিৎসার জন্য দেখাইবার লয়েছে ডাক্তার। শখের বসে বড় মেয়ে শখ করছে, বাবা ওর বাবা নিয়ে আসছে। এখন তো বাচ্চা ধরছে, মানে ধরে আদর করছে, এই মনে হয় আচর দিয়েছে, আমি তো জানি না কখন দিয়েছে। সংক্রামক ব্যাধি হাসপাতালটির 3 বছরের পরিসংখ্যান অনুযায়ী জলাতঙ্ক আতঙ্কে ভ্যাকসিন গ্রহণকারীর সংখ্যা বেড়েছে প্রায় 50,000-এর মতো। এই সময়ে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে 72%। চিকিৎসকরা জানান বেওয়ারিশের পাশাপাশি গৃহপালিত প্রাণীর কারণেও ঝুঁকি তৈরি হচ্ছে। অনেকেই আমাদের বাসাতে কুকুর, বিড়াল এই সমস্ত আমরা গৃহপালিত পশু হিসেবে পালন করে থাকি। অ্যানিমাল বাইটের যে রোগীগুলো দিনের পর দিন আমাদের বাড়ছে। সচেতন হলে জলাতঙ্কের প্রকোপ কমিয়ে আনা সম্ভব বলেও জানান এই চিকিৎসক। এটাকে প্রিভেন্ট করা যায় ভ্যাকসিনের মাধ্যমে। তো মানে মানুষকে আমরা বলবো সচেতন হতে গেলে অবশ্যই যে জায়গাতে কামড় দিবে বা আঁচড় দিবে সেই জায়গাটাকে 10 মিনিটের বেশি সময় ধরে একটা সাবান দিয়ে রানিং ট্যাপ ওয়াটারে ধুয়ে ফেলতে হবে। প্রাণীর কামড় কিংবা আঁচড়ে দ্রুত সরকারি হাসপাতালে টিকা নেওয়ার পরামর্শ দেন এই চিকিৎসক। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা।
2013 সালে শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলার অন্যতম আসামি সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এদিকে ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, শাপলা চত্বর হত্যাযজ্ঞের তদন্ত শেষ পর্যায়ে, শিগগিরই প্রতিবেদন দাখিল করা হবে। অতীতের সব ক্রসফায়ারের ঘটনা যাচাই বাছাই শেষে ট্রাইব্যুনালে নেওয়া হবে বলেও জানান আমিনুল ইসলাম। মুদাসির আলীর প্রতিবেদন। 2013 সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে ব্যাপক দমনপীড়ন চালায় তৎকালীন আওয়ামী লীগ সরকার। 5 আগস্টের পর এ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়, যার অন্যতম আসামি সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল। গ্রেপ্তারের পরদিন মঙ্গলবার ট্রাইব্যুনালে হাজির করা হয় জলিল মণ্ডলকে। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 5 এপ্রিল দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, শাপলা চত্বর হত্যাযজ্ঞের অন্যতম কুশীলব ছিলেন জলিল মণ্ডল। এই মামলার তদন্ত শেষ পর্যায়ে বলেও জানান তিনি। শাপলা চত্বর হত্যা মামলার মেইন কুশীলব, তার বিরুদ্ধে আমরা অনেক আগে ওয়ারেন্ট ইস্যু করেছিলাম। তদন্ত কার্য প্রায় শেষ পর্যায়ে। রিপোর্ট দাখিল সাপেক্ষে ট্রাইব্যুনালে ফরমাল চার্জ আমরা দাখিল করতে সক্ষম হব। এদিকে ছাত্রদল নেতা টিপু হাওলাদার ও জাসাসের কবির মোল্লাকে ক্রসফায়ারের নাটক সাজিয়ে হত্যা মামলার অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। 15 এপ্রিল সূচনা বক্তব্যের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। এ বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, অতীতের ক্রসফায়ারের ঘটনা যাচাই বাছাই করে ট্রাইব্যুনালে বিচারের আওতায় আনা হবে। যতগুলো ক্রসফায়ারের ঘটনা ঘটেছে আমরা তার একটা পরিসংখ্যান নিচ্ছি, সবগুলো কেসের কপি আমরা সংগ্রহ করছি, সেইগুলো আমরা যাচাই বাছাই করব। আমাদের একটা কমিটি আমরা গঠন করে দিচ্ছি। এই অপরাধগুলোর মধ্যে যেগুলো আমাদের ট্রাইব্যুনালে বিচারের আওতাভুক্ত হবে, এই সবগুলো মামলা আমরা তুলে নিয়ে আসব এবং আমাদের এই ট্রাইব্যুনালের বিচারের ব্যবস্থা করব। 1/11 সময় মানবতা বিরোধী অপরাধে যাদের নাম আসবে তাদেরও বিচারের আওতায় আনার কথা জানান আমিনুল ইসলাম। 1/11 সময় যেসব মানবতা বিরোধী অপরাধের ঘটনা ঘটেছে, যদি আমাদের এই ট্রাইব্যুনালের এখতিয়ারভুক্ত হয়, সেগুলো আমরা তুলে নিয়ে আসবো। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। ভুয়া মুক্তিযোদ্ধা তালিকা বাতিল করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়নে কাজ করছে সরকার। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে কথা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। তিনি বলেন, যাচাই বাছাইয়ের মাধ্যমে প্রকৃত মুক্তিযোদ্ধাদের নতুন তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এ প্রক্রিয়ায় কোনো রকম অনিয়ম সহ্য করা হবে না। এদিকে মুক্তিযোদ্ধাদের আর্থিক সচ্ছলতা বাড়াতে সুদহীন ঋণ দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানান মন্ত্রী। সরকার মুক্তিযোদ্ধাদের সম্মান ও কল্যাণ নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে বলেও তিনি উল্লেখ করেন। মুক্তিযোদ্ধা যারা বিভিন্ন ভাবে তারা মুক্তিযুদ্ধের তালিকাভুক্ত হয়েছেন, এই ধরনের অমুক্তিযোদ্ধা যারা তন্তর মন্তর দিয়ে মুক্তিযোদ্ধার তালিকায় সন্নিবেশিত হয়েছেন, তাদের সন্তানদের চাকরি দিয়েছেন এবং তারাও নিজেরা বিভিন্নভাবে বেনিফিটেড হয়েছেন অবৈধভাবে, আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করছি। দেশের বর্তমান বাস্তবতায় 1 মাসের দায়িত্ব নিয়ে বাজেট প্রণয়ন চ্যালেঞ্জিং বলে মনে করছে নাগরিক প্ল্যাটফর্ম। সকালে ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে আয়োজিত প্রাক বাজেট ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন সিপিডি সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। স্থায়ী সমাধানে স্বল্প ও মধ্যমেয়াদী কাঠামো তৈরির পরামর্শ দেন তিনি। মনিরুল ইসলামের প্রতিবেদন। আমি সংবিধানের রক্ষণ। দায়িত্ব নিয়েই জ্বালানি তেল নিয়ে চাপে আছে সরকার। আপাতত সংকট না থাকলেও এ নিয়ে আতঙ্ক বিরাজ করছে জনমনে। এর উপর রয়েছে ফ্যামিলি কার্ড সহ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের চাপ। মূল্যস্ফীতির এই সময়ে ব্যয় সংকুলন হচ্ছে পরিচালন ব্যয় থেকে, যা নতুন সরকারের জন্য চ্যালেঞ্জ বলে মনে করছে নাগরিক প্ল্যাটফর্ম। চাপের ভিতরে আছে কি পরিস্থিতি, এমন বাস্তবতায় দায়িত্ব গ্রহণের 1 মাসে তড়িঘড়ি করে বাজেট প্রণয়নে নতুন সংকটের আশঙ্কা করছেন সিপিডির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। পরাবাস্তব বাজেট তৈরি করা হয় পরলৌকিক বাজেটের মতো। দেশে সামষ্টিক অর্থনৈতিক অস্থিরতা এবং মূল্যস্ফীতির মধ্যেই এমন পর্যবেক্ষণ তুলে ধরে সংস্থাটি। তাই বাজেটকে বাস্তববাদী করতে স্বল্প ও মধ্যমেয়াদী রোডম্যাপ তৈরির পরামর্শ দেন অধ্যাপক দেবপ্রিয়। একটি স্বল্প মেয়াদী পথরেখা তৈরি করা দরকার এই সরকারের পক্ষ থেকে, এবং যেটার ভিত্তিতে বাজেটটা তৈরি হবে। কিন্তু একই সাথে এইটার একটা মধ্যমেয়াদী চিন্তা যদি জনগণের সামনে না দেওয়া যায়, তাহলে রাজনৈতিকভাবে এটা গ্রহণযোগ্য হবে না। এদিকে অস্থিতিশীল তেলের বাজার নিয়ন্ত্রণে 3 পরামর্শ দেন তিনি। আমদানি বাড়ানো এবং এটা সরবরাহ বাড়ানো, আরেকটা হবে যে এটার থেকে দাম যাতে না বাড়ায়, তাহলে সরকার এই মুহূর্তে যে সমস্ত
কর এবং এক্সাইজ এটার উপর আছে সেগুলোকে কমিয়ে বাজার দামকে সহনীয় রাখা এবং কোনো একটা সময় তারা এই দাম বাড়াতে বাধ্য হবে। হতাশার ভিড়ে বিএনপির ইস্তেহারে আর্থিক সামাজিক চুক্তিকে ভালো দিক হিসেবে অভিহিত করেছে নাগরিক প্ল্যাটফর্ম। বিএনপি তার ম্যানিফেস্টোতে একটা অত্যন্ত সুন্দর একটা প্রত্যয় ব্যবহার করেছে। এই প্রত্যয়টার নাম হলো ফিসক্যাল সোশ্যাল কন্ট্রাক্ট। এই শব্দটা ওনাদের ম্যানিফেস্টোতে আছে, অর্থাৎ একটা আর্থিক সামাজিক চুক্তি। আপাত দৃষ্টিতে রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়নে কারিগরি মূল্যায়ন সঠিকভাবে পরিচালনারও তাগিদ দেয় সংস্থাটি। বিএনপি তার নির্বাচনী প্রতিশ্রুতিতে বলেছে তারা একটা ইকোনমিক রিফর্ম কমিশন করবে, এইটা এখনই করার সময়। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। নিজ মন্ত্রণালয়ে কোনো ধরনের অনিয়ম দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। দুপুরে বিশ্ব পানি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে জনগণ বিএনপিকে ক্ষমতায় এনেছে। অনুষ্ঠানে জলবায়ু বিশেষজ্ঞ আইনুন নিশাত বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের বিকল্প নেই। এমদাদুল হক খানের রিপোর্ট। বিশ্ব পানি দিবস উপলক্ষে সমন্বিত পানি ব্যবস্থাপনা বিষয়ক আলোচনা সভার আয়োজন করে পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ড। অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনের কথা মাথায় রেখে জাতীয় পরিকল্পনা প্রণয়নের তাগিদ দেন জলবায়ু বিশেষজ্ঞ ডক্টর আইনুন নিশাত। বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের কাজ চলছে। জলবায়ু পরিবর্তনের আগের যত এস্টিমেট আছে সব বদলে যাবে। পাস্ট ইজ নো লঙ্গার দ্য ফিউচার। ভূগর্ভস্থ পানির অপচয় রোধ করে তার সঠিক ব্যবহারের আহ্বান জানিয়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, দিন দিন পানির স্তর নামছে, ঢাকায় যার মাত্রা উদ্বেগজনক। আমরা প্রতি ফোঁটা পানি সংরক্ষণ করব এবং ভবিষ্যতের জন্য নিরাপদ আমরা একটা সুরক্ষামূলক আমরা জীবন যেন আমাদের আগামী দিনে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম দিতে পারি, সেজন্য আমরা ঐক্যবদ্ধ হব। আর পানি সম্পদ মন্ত্রী বলেন, মানুষের উপকারে আসে না, ভবিষ্যতে এমন কোনো প্রকল্প প্রণয়ন করবে না সরকার। জনগণকে যদি রেজাল্ট দিতে হয়, স্বচ্ছ দায়িত্ব আপনাকে নিয়ে আসতে হবে এবং সেটার জন্য দেশের মানুষ ক্ষতি হবে, ক্ষতির শিকার হবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে। আমরা এই সরকার সেটা গ্রহণ করব না। দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তেই জনগণ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে বলে মন্তব্য করেন তিনি। কোন এক্সিয়েন্ট অফিস দুর্নীতির আবহ জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকবেন। এই সুযোগ এর আবার হবে না, এর আবার দেওয়ার কোনো অবস্থান তৈরি হতে পারে না। আমাদের কমিটমেন্ট, কারণ একটা দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার জন্য আমরা এই নির্বাচিত হয়ে জনগণের সামনে উপনীত হয়ে সামনে এসে আমরা এখানে দাঁড়িয়েছি। পানির অপচয় রোধ এবং সঠিক ব্যবহারে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন মন্ত্রী। পানি জীবন, তাই পানি অপচয় না করে দূষণ কমিয়ে এবং সবার জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে সবাইকে একসাথে কাজ করার আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। এমদাদুল হক খান, মহানগর সংবাদ, ঢাকা। যথাযোগ্য মর্যাদা এবং চিরায়ত ধারায় এবছরের পয়লা বৈশাখ উদযাপন হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়চৌধুরী। দুপুরে সচিবালয় সাংবাদিকদের সঙ্গে আলাপে এই কথা জানান তিনি বলেন, বৈশাখ উদযাপনে মঙ্গল শোভাযাত্রা পরিবর্তে আনন্দ শোভাযাত্রা নামকরণের কোনো প্রয়োজন ছিল না। এবারের পয়লা বৈশাখ উদযাপনে অপসংস্কৃতি বা জীবন বিমুখ সংস্কৃতি থাকবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের বিভিন্ন স্থানে শোভাযাত্রা, আলপনা, অঙ্কন এবং মেলা অনুষ্ঠিত হবে। আনন্দ শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রার বিতর্ক আমাদের জাতিকে আরও বিভক্ত করবে। আমরা এমন কিছু করব না যেটাকে আমরা মৌলবাদী ধ্যান ধারণার বিরুদ্ধে, এটা আপনাকে বলে রাখলাম। আমরা এখানে পশ্চাৎপদ ধ্যান ধারণা এর বিরুদ্ধে গিয়ে আমরা জাতির যেটা মর্যাদা বৃদ্ধি করে সেটা আমরা আনব। একই সড়কে বারবার উন্নয়নের নামে অর্থ লুটপাটের মহড়া চলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান। সকালে মিরপুরের তালতলা সড়কে ড্রেন ও বাইলেন নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। ফুটপাত দখল করে দোকান দেওয়ার প্রবণতা বন্ধ করা হবে বলেও জানান উত্তর সিটির প্রশাসক। একই জায়গায় আবার রাস্তা করে আরেক কাজ হবে, সেই কাজটা যাতে বিগত দিনের মতো না হয়। শুধু অর্থ লুটপাট আর জনগণের অর্থ অপচয় আমি করতে চাই না। এই রাস্তাটা যখন হয়ে যাবে, এখানে কি ফুটপাতের দোকান বসবে? সকলের উদ্দেশ্যে বলছি, এই কমিটমেন্টটা আমাকে আজকে করতে হবে। এখানে যদি কেউ এটা করতে চায়, আপনারা স্থানীয়ভাবে বসে এটাকে সমাধান করে আপনারা দিবেন, যাতে করে কেউ ফুটপাতে দোকান বসাতে না পারে।
একটি পরিচ্ছন্ন বাসযোগ্য নগরী গড়তে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও উত্তর সিটির ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মীর ইমরান হোসেন মিথুন। যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলার আহ্বান জানান তিনি। সকালে নিজ উদ্যোগে রাজধানী পল্লবীর ২ নং ওয়ার্ডের নিউ কুর্মিটোলা ক্যাম্প, আবাসন ক্যাম্প ও বেগুনটিলা বস্তি সরেজমিনে দেখতে যান ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। ট্রেনের লাইন বন্ধ থাকায় সামান্য বৃষ্টিতেও জলাবদ্ধতার পাশাপাশি মশা মাছির উপদ্রব বেড়ে যায়। সমস্যার কথা শুনে কাউন্সিলর প্রার্থী ইমরান হোসেন মিথুন এলাকাবাসীকে আশ্বস্ত করে বলেন, ময়লা দ্রুত অপসারণ করে ড্রেনেজ লাইন সচল করার উদ্যোগ নেওয়া হবে। কক্সবাজারের টেকনাফে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে বন্দী থাকা নারী শিশুসহ ৭ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। দুপুরে বাহিনীটির মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের দক্ষিণ লম্বরি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে একটি বসতবাড়িতে নারী শিশুদের আটকে রাখা হয়। কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। মধ্যপ্রাচ্যে চলমান রয়েছে মার্কিন আগ্রাসন। ইরানের সামরিক অভিযানের লক্ষ্যমাত্রা আগামী কয়েক সপ্তাহের মধ্যে অর্জিত হবে বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। যুদ্ধাবসানে ইরানের জাতীয় স্বার্থ রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এমন শর্ত দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ঐশালমের ডেস্ক রিপোর্ট। ইরানের ইস্পাহানে অস্ত্রাগার লক্ষ্য করে ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলি যৌথ বিমান বাহিনী। নয়াদিল্লিতে ত্রাণ সংগ্রহে যাওয়ার আগে যুক্তরাষ্ট্রের হামলার শিকার হয়েছে একটি ইরানি বিমান। অন্যদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘাতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ-এর ৪ সেনা নিহত এবং ২ জন আহত হয়েছে। ইরানে চলমান যুদ্ধের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সামরিক বেসামরিক উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ রেখেছে স্পেন। চলমান যুদ্ধে যুক্তরাজ্য জড়াবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ইরানের মাইন ধ্বংস করতে আন্ডার ওয়াটার ড্রোন মোতায়েন করেছে দেশটি। চলমান যুদ্ধে তুরস্কের আকাশসীমায় প্রবেশ করা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে ন্যাটো। ইরানের সামরিক অভিযানের লক্ষ্যমাত্রা আগামী কয়েক সপ্তাহের মধ্যেই অর্জিত হবে বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে ধ্বংসযজ্ঞ চললেও তেহরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার পথ খোলা রেখেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের তথ্য মতে হরমুজ প্রণালী পুরোপুরি না খুলে যুদ্ধ শেষ করতে প্রস্তুত ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধাবসানে ইরানের জাতীয় স্বার্থ রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার শর্ত দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ঐশী আলম, মোহনা সংবাদ। খেলা খবর ফুটবল। এশিয়ান কাপ বাছাই ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে কিছুক্ষণের মধ্যেই মাঠে নামছে বাংলাদেশ ফুটবল দল। সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে মাঠে গড়াবে ম্যাচটি। ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় অবস্থানে বাংলাদেশ। অন্যদিকে ১১ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে স্বাগতিক সিঙ্গাপুর। এর আগে প্রথম লেগে ঢাকায় সিঙ্গাপুরের কাছে ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। তাই এই ম্যাচে সিঙ্গাপুরকে চমক দিতে চাইবে হামজা সুমিত সোমরা। বিশ্বকাপ বাছাই পর্বের ইউরোপীয় অঞ্চলে প্লে অফ ফাইনাল রাতে 1:45 বসনিয়ার বিপক্ষে মাঠে নামছে ইতালি। এর আগে সেমিফাইনালে আয়ারল্যান্ডকে 2-0 গোলে হারিয়ে ফাইনালে উঠে তারা। সবশেষ দুটি বিশ্বকাপে খেলতে না পারায় এই ম্যাচটি ইতালির জন্য মর্যাদার লড়াই। অন্যদিকে বসনিয়া টাইব্রেকারে ওয়েলসকে হারিয়ে ফাইনালে উঠেছে। তবে ঘরের মাঠের দর্শকদের বাড়তি সুবিধা ও সাম্প্রতিক ফলাফল বসনিয়ার পক্ষে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে। রাতের আরেক ম্যাচে একই সময় সুইডেনের বিপক্ষে মাঠে নামছে পোল্যান্ড। রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর এবার লিভারপুলের কোচ হতে যাচ্ছেন শাবি আলোনসো। জার্মান গণমাধ্যম বিল্ডের দাবি, কোচ শাবি আলোনসো লিভারপুলের স্লটের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচনায় আছেন। 2024 সালে লিভারপুল এই স্প্যানিশ কোচের সঙ্গে যোগাযোগ করার পর থেকেই দুই পক্ষের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রয়েছে। স্পোর্টস বিল্ডের মতে আলোনসোর সকল শর্ত পূরণ করলে দায়িত্ব নিতে প্রস্তুত আলোনসো। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। জ্বালানি সাশ্রয়ে মহানগরীর স্কুলে অনলাইন অফলাইনে পাঠ দানের পরিকল্পনা। এপ্রিলেও তেল সংকট না থাকার আশ্বাস জ্বালানি বিভাগের।
সারা দেশে আতঙ্ক ছড়াচ্ছে হাম, হাসপাতালে শয্যা সংকটে সেবা ব্যাহত। 3 বছরে জলাতঙ্কে প্রাণহানি বেড়েছে 72%। শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলার তদন্ত শেষ করে শিগগিরই প্রতিবেদন, বললেন চিফ প্রসিকিউটর। বিচার বহির্ভূত সব হত্যাকাণ্ডে শাস্তি নিশ্চিতের ঘোষণা। এবং ভুয়া মুক্তিযোদ্ধায় চিহ্নিত করে শিগগিরই তালিকা প্রকাশ, সংসদে বললেন মন্ত্রী। যাচাই বাছাইয়ে অনিয়ম সহ্য না করার হুঁশিয়ারি। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।